এটা অ্যালকিন, এটা অ্যালকিন যৌগ। এটি ওজনের সাথে যুক্ত হবে, গত লেকচারে কিন্তু এটাই দেখাইছিলাম, দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত অবস্থায়। ওজনের সাথে যুক্ত হয়ে ওজোনাইড যৌগ গঠন করবে, যেখানে দ্বিবন্ধন সেখানে ওজন যুক্ত হবে, ওজন যুক্ত হলে যে যৌগ সেটাকে বলে ওজোনাইড যৌগ। তিনটা অক্সিজেন যুক্ত যৌগ, ওজন যুক্ত যৌগ, তিনটা অক্সিজেনই তো ওজন, এটা ওজোনাইড যৌগ। এই ওজোনাইড যৌগের আদ্র বিশ্লেষণ করা হয়েছে জিঙ্কের উপস্থিতিতে। জিঙ্কের উপস্থিতিতে ওজোনাইড যৌগের আদ্র বিশ্লেষণ করলে এই বরাবর বন্ধন ভাঙবে, এই ডট ডট চিহ্ন বরাবর বন্ধন ভেঙে যাবে, ভেঙে গিয়ে বাম পাশে উৎপন্ন হবে CH3CHO, আর ডান পাশে উৎপন্ন হবে HCHO। আর উৎপন্ন হবে জিঙ্ক অক্সাইড আর পানি। তাহলে দেখো, এইরূপ বিক্রিয়া তো গতদিন শেখানো হয়েছে বহু। আমি এই বিক্রিয়ার বিবরণটা বলি, তারপর সৃজনশীল কোশ্চেনটা কিভাবে আসে সেইটা দেখাচ্ছি। এই প্রোপিন, প্রোপিন ওজনের সাথে যুক্ত হয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত অবস্থায়, ফলে প্রোপিন ওজোনাইড যৌগ উৎপন্ন হয়। উৎপন্ন ওজোনাইড যৌগের জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে ইথানল ও মিথানল উৎপন্ন হয়। এখন কোশ্চেনটা কিভাবে আসবে সেটা দেখো। বিক্রিয়ক একটা অংশ দেওয়া থাকে না, এটাও দেওয়া থাকে না, এটাও দেওয়া থাকে না। উদ্দীপক থাকে প্রায়শ এরকম, একটা এ যৌগ, এটা বি যৌগ, এ যৌগ কয় কার্বন অ্যালডিহাইড আর বি যৌগ কয় কার্বন অ্যালডিহাইড এটা বলে দিল। সি তো পানি, এটা হলো ডি হলো ওজোনাইড যৌগ। এসব বুঝে দিতে হবে তোমার। ই হলো ওজন আর এফ হলো অ্যালকিন। এই এফ নির্ণয় করতে বলছে। এফ হোয়াট এইটা চাইছে, কোশ্চেনটা এই হলো, সৃজনশীল কোশ্চেনটা হলো এইটা হোয়াট। উৎপাদ দেওয়া আছে বিক্রিয়ক এফ নির্ণয় করতে বলছে, তাহলে বিক্রিয়াটা লিখলেই তো বিক্রিয়ক এফ নির্ণয় করা যাবে। তাহলে এই উদ্দীপক ধরো, এই টাইপের উদ্দীপক দেয় প্রায়শ, উৎপাদ দেওয়া থাকে বিক্রিয়ক লিখতে বলে। তাহলে উৎপাদ দেখে দেখে তুমি পিছনে আসো, দেখো এগুলো আমি মুছে দিচ্ছি, পিছনে আসো। উৎপাদ তো দেখছো, এই স্টেপে আসলা, এরপর এটা দেখে আবার আগের স্টেপে আসলা। তুমি কোন দিক দিয়ে খাতা লেখছো সেটা তো আর স্যার দেখবে না, পিছনে যাবা, যেখানে ক্লু দেওয়া আছে সেটা ধরে পিছনে যাবা।
আমরা তো সামনে আগাই লিখতে লিখতে, এখানে পিছনে পিছাইতে হবে। তাহলে আবার বলছি, আরেকবার একটু দেখো সবাই। এই হলো উদ্দীপক। উদ্দীপকে এই এফ যৌগটা কোন যৌগ সেটা নির্ণয় করতে বলে। এখানে হোয়াট দেওয়া থাকে, এফ নির্ণয় করতে বলে। এফ যৌগ যদি নির্ণয় করতে বলে তাহলে পিছনে আসবা। এবি দেখে, অর্থাৎ উৎপাদ দেখে আগের স্টেপে যাবা, সেইটা দেখে আগের স্টেপে যাবা। তাহলে তো এফ যৌগ কোনটা? প্রোপিন। এটা নির্ণয় করা হয়ে গেল, এফ তো প্রোপিন। তাহলে বিক্রিয়াটা লিখবা, তারপর বলবা যে এটা প্রোপিন যৌগ কারণ এই রূপে রূপ বিক্রিয়া দেয়। পিছনে আসতে হবে, খুব টাফ বিষয় না। এখান থেকে কেউ কিছু বলবা? কারো জিজ্ঞেস আছে কিছু? স্যার এক্ষেত্রে তো আমরা যখন প্রোপিন থেকে ওই অ্যালডিহাইড দুইটা প্রস্তুত করছি তখন তো বলি যে ওজোনাইড যৌগ যুক্ত করে এই দ্রাবকের সাহায্যে, কিন্তু যখন আমরা রিভার্সে যাব তখন কিভাবে বলবো? রিভার্সে তো তুমি যাবা না, রিভার্সে যাইয়ে তুমি পরীক্ষার খাতা লিখবা, লিখবা তো সোজা করে, মানে বিবরণ লিখবা তো সোজাই। তোমার তুমি তো উদ্দীপকে ধরতে পারবা না, ধরে অ্যান্সার করতে পারবা না, তো খালি উৎপাদ দেওয়া আছে। তুমি অ্যান্সারটা লিখবা কি খাতায়, তারপর তো ওই কথাই বলবা। তুমি বলবা যে প্রোপিন ওজনের সাথে যুক্ত হয় দ্রাবক কার্বন টেট্রাক্লোরাইড দ্রবীভূত অবস্থায়, ফলে প্রোপিন ওজোনাইড উৎপন্ন হয়। উৎপন্ন প্রোপিন ওজোনাইড যৌগকে জিঙ্কের উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে এ যৌগ ইথানল আর বি যৌগ মিথানল পাওয়া যায়। তাহলে যেহেতু প্রোপিন থেকে পাওয়া যায়, তাহলে এফ যৌগটি কি? অবশ্যই প্রোপিন, কারণ প্রোপিন থেকে উদ্দীপকে প্রদত্ত উৎপাদ দুইটি পাওয়া যায়। তাহলে এফ যৌগটি কি? অবশ্যই প্রোপিন। তুমি বিবরণ তো সোজাই বলবা, কিন্তু বিক্রিয়া লেখার জন্য মানে অ্যান্সারই তো লিখতে পারবে না। সেই অ্যান্সার লেখার কৌশলটা বলছি, বুঝছো? তুমি যে ক্লু দেওয়া আছে সেই ক্লু ধরে পিছনে যাবা, তারপর তো স্বাভাবিকভাবে বলবা, স্টেপ বাই স্টেপ বলতে থাকবা। ওই আগের বিবরণ যা বলছো স্টেপ বাই স্টেপ বলতে থাকবা কি কি হয়েছে, কিন্তু কিভাবে অ্যান্সার লিখবা সেই কৌশলটা বলতেছি। এখন আমার তো আজকে শেষ করার ইচ্ছা আছে এই প্রস্তুতি। তোমরা পরশুদিন পরীক্ষা দিতে পারবে না প্রস্তুতি থেকে? পরশু বুধবার, স্যার শুক্রবার দিন একটু ভালো হয়। এই এতদিন কি করছো? হ্যাঁ বলো। স্যার হ্যাঁ বলো। স্যার বুধবার বা বৃহস্পতিবার নিলে ভালো হতো। বুধবার বৃহস্পতিবার এতদিন কি করলা? এই জটিল বিষয় একদিনে পড়ে ফেলবা? স্যার আমি আগের পরীক্ষাটাও দিতে পারিনি স্যার, অনেক কোনো অসুস্থ সমস্যা নাই, তুমি ছিলাম। এটাও দিও না, তোমার সমস্যা নেই, তুমি এমনিও পারবা না, এই পড়ে পারবা না, তুমি এটাও দিও না, সমস্যা নাই। পরশুদিন পরীক্ষা দাও সবাই, কি বলো? না পরশুদিন সলভ ক্লাস দেবো? জি স্যার, শর্ট ক্লাস দিলে ভালো হয়। বিশাল টপিকস তো, পরশু সলভ ক্লাস দেই। পরশু কিন্তু নতুন টপিকস পড়ানো শুরু করে দেবো, পরশু আর বসে থাকবো না। পরশু দিন সলভ ক্লাস দেবো, তারপর বুধবার পরীক্ষা। বুধবার না, বৃহস্পতিবার পরীক্ষা দিয়ে দিই, বৃহস্পতিবার পরীক্ষা, বৃহস্পতিবার পরীক্ষা। তাহলে পরশুদিন সলভ, পরশুদিন সলভ, অর্থাৎ মঙ্গলবার দিন সলভ, বৃহস্পতিবার পরীক্ষা। তোমার নামকরণে ভুল বললাম, প্রস্তুতিতে যার যা সমস্যা আছে সেগুলো অবশ্যই আমাকে পরশুদিন বলতে হবে। প্রস্তুতির যার যা সমস্যা আছে সব বলবা, আর বৃহস্পতিবার পরীক্ষা হয়ে যাবে। এখন দেখো, কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি আলোচনা হচ্ছিল। কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি দেখো, কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতির একটা প্রস্তুতি দেখানো হয়েছিল। কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি,
কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতির একটা পদ্ধতি আমরা দেখাইছিলাম বা শিখেছিলাম, আরেকটা পদ্ধতি দেখো। এটা হলো নাইট্রাইল যৌগের আদ্র বিশ্লেষণ করে। নাইট্রাইল মানে সায়ানাইড যৌগ। নাইট্রাইল যৌগের পানির সাথে বিক্রিয়াকে কি বলা হয়? আদ্র বিশ্লেষণ। সেই নাইট্রাইল যৌগের আদ্র বিশ্লেষণ করে পানির সাথে বিক্রিয়াকে বলা হয় আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলাইসিস। তাহলে শোনো সবাই আবার, সায়ানাইড যৌগকে নাইট্রাইল যৌগ বলা হয়। সেই নাইট্রাইল যৌগের আদ্র বিশ্লেষণ করে অর্থাৎ পানির সাথে বিক্রিয়া করে আমরা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করব। আবার বলছি, নাইট্রাইল যৌগ মানে সায়ানাইড যৌগ। সায়ানাইড যৌগকেই জৈব যৌগেতে নাইট্রাইল বলা হয়। তাহলে নাইট্রাইল যৌগ মানে সায়ানাইড যৌগের আদ্র বিশ্লেষণ করে আমরা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করব। আগে সাধারণ বিক্রিয়া দেখো। এই একটা নাইট্রাইল যৌগ, সায়ানাইড যৌগকে নাইট্রাইল বলা হয় জৈব যৌগে। এই নাইট্রাইল যৌগের আদ্র বিশ্লেষণ করা হয়, তোমরা তো জানো পানির সাথে বিক্রিয়া মানে কি আদ্র বিশ্লেষণ করা হয় অম্লীয় অথবা ক্ষারীয় মাধ্যমে উত্তপ্ত অবস্থায়, ফলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হয় অ্যামোনিয়া। তাহলে সবাই দেখো সাধারণ বিক্রিয়াটা। সায়ানাইড যৌগকে জৈব যৌগের নাইট্রাইল যৌগ বলা হয়। এই সায়ানাইডই হলো নাইট্রাইল। সায়ানাইড জৈব যৌগে থাকলে নাইট্রাইল বলা হয়, আর অজৈব যৌগতে যদি সায়ানাইড থাকে তাহলে সায়ানাইড বলা হয়। অজৈবর বেলায় সায়ানাইড, জৈবের বেলায় নাইট্রাইল। তাহলে এই নাইট্রাইল যৌগের আদ্র বিশ্লেষণ করা হয় অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে উত্তপ্ত অবস্থায়, ফলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। আবার বলছি, নাইট্রাইল যৌগের আদ্র বিশ্লেষণ করা হয় অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে উত্তপ্ত অবস্থায়, ফলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। মুখস্থ করো সবাই। নাইট্রাইল যৌগের আদ্র বিশ্লেষণ করা হয় অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে উত্তপ্ত অবস্থায়, ফলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। উদাহরণ দেখো। এটা 2 কার্বনের নাইট্রাইল, এর নাম ইথেন নাইট্রাইল। এই ইথেন নাইট্রাইল 2 কার্বনের নাইট্রাইল। ইথেল নাইট্রাইল যৌগের আদ্র বিশ্লেষণ করা হয় অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে উত্তপ্ত অবস্থায়, ফলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। 2 কার্বন বিক্রিয়ক না, বিক্রিয়কের 2 কার্বন, তাহলে উৎপাদে অ্যাসিড উৎপন্ন হবে কয় কার্বনের? 2 কার্বনের ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। আর বাই প্রোডাক্ট তৈরি হবে অ্যামোনিয়া। তুমি যদি সমতা করতে চাও তাহলে এখানে একটা 2 লিখে দাও, দেখো এখন সমতা হয়ে আছে। তাহলে দেখো সবাই, ইথেন নাইট্রাইল, এটার নাম ইথেন নাইট্রাইল। 2 কার্বনের শিকল ইথেন, আর সায়ানাইড থাকলে কি নাইট্রাইল। ইথেন নাইট্রাইলের আদ্র বিশ্লেষণ করা হয় অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে উত্তপ্ত অবস্থায়, ফলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। বা এইভাবে বলতে পারো, ইথেন নাইট্রাইলকে আদ্র বিশ্লেষণ করলে অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে উত্তপ্ত অবস্থায় ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। আবার বলছি, ইথেন নাইট্রাইলকে আদ্র বিশ্লেষণ করা হয় অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে উত্তপ্ত অবস্থায়, ফলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। অনুরূপ আরেকটা উদাহরণ দেখো।
এটা প্রোপেন নাইট্রাইল। এই প্রোপেন নাইট্রাইলের আদ্র বিশ্লেষণ করা হয় অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে উত্তপ্ত অবস্থায়। ফলে প্রোপানয়িক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে দেখো সবাই, প্রোপেন নাইট্রাইলের আদ্র বিশ্লেষণ করা হয় অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে উত্তপ্ত অবস্থায়, ফলে প্রোপানয়িক অ্যাসিড উৎপন্ন হয়। আবার বলছি, প্রোপেন নাইট্রাইলের আদ্র বিশ্লেষণ করা হয় অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে উত্তপ্ত অবস্থায়, ফলে প্রোপানয়িক অ্যাসিড উৎপন্ন হয়। আরেকবার শোনো, প্রোপেন নাইট্রাইলের আদ্র বিশ্লেষণ করা হয় অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে উত্তপ্ত অবস্থায়, ফলে প্রোপানয়িক অ্যাসিড উৎপন্ন হয়। আর ঠিক একইভাবে বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন করা যায়। বেনজিনে সায়ানাইড থাকলে এটাকে সায়ানোবেনজিন বলা হয়। এখন আর নাইট্রাইল বলা হয় না, এখন সায়ানাইড বলা হয়। এর নামটা মনে রাখবা, সায়ানোবেনজিন। সায়ানোবেনজিনের যদি আদ্র বিশ্লেষণ করো, অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে উত্তপ্ত অবস্থায় তাহলে বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে দেখো সবাই, সায়ানোবেনজিনের আদ্র বিশ্লেষণ অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে উত্তপ্ত অবস্থায় করলে বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। আবার বলছি, সায়ানোবেনজিনের আদ্র বিশ্লেষণ অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে উত্তপ্ত অবস্থায় করলে বেনজোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। আর এই নাইট্রাইল বা সায়ানাইড যৌগ উৎপাদনের বিশেষ কৌশল দেখো দুইটা, এটা বিশেষ দ্রষ্টব্য আকারে দেখো। সায়ানাইড যৌগ বা নাইট্রাইল যৌগ উৎপাদনের কৌশলটা দেখো। যে কোনো অ্যালকাইল হ্যালাইড, আর কি অ্যালকাইল, এক্স কি হ্যালাইড, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে তুমি পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়া করাবা, তাহলে অ্যালকাইল নাইট্রাইল অর্থাৎ সায়ানাইড যৌগ উৎপন্ন হবে। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে পটাশিয়াম হ্যালাইড। একটু আগে যে নাইট্রাইল যৌগ উৎপন্ন হয়েছে, অ্যালকাইল নাইট্রাইল, সেটার ওই আগের মতো আদ্র বিশ্লেষণ করব। অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে উত্তপ্ত অবস্থায়, ফলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হবে। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে অ্যামোনিয়া। তাহলে দেখো সবাই, অ্যালকাইল হ্যালাইড পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করলে অ্যালকাইল নাইট্রাইল উৎপন্ন হয়। উৎপন্ন নাইট্রাইল যৌগের আদ্র বিশ্লেষণ করলে অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে উত্তপ্ত অবস্থায় কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। আবার বলছি, অ্যালকাইল হ্যালাইড পটাশিয়াম সায়ানাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল নাইট্রাইল যৌগ উৎপন্ন করে। উৎপন্ন অ্যালকাইল নাইট্রাইল যৌগের আদ্র বিশ্লেষণ করলে অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে উত্তপ্ত অবস্থায় কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। এই সায়ানাইড যৌগ অন্য আরেক ভাবে প্রস্তুত করা যায়, সেই কৌশলটা দেখো।
অ্যামাইড না CONH2, অ্যামাইড। CONH2 মূলক কিন্তু অ্যামাইড। অ্যামাইডকে যদি নিরোধন করো, নিরোধক ফসফরাস পেন্টঅক্সাইডের সাথে দ্বারা নিরোধন করো, অর্থাৎ পানি বের করে দাও, তাহলে এই দুই হাইড্রোজেন আর অক্সিজেন অর্থাৎ পানি বের হয়ে যাবে, রয়ে যাবে কি নাইট্রেট অর্থাৎ সায়ানাইড। তাহলে দেখো অ্যামাইড যৌগকে নিরোধক ফসফরাস পেন্টঅক্সাইড দ্বারা নিরোধিত করলে নাইট্রেট যৌগ উৎপন্ন হয়, অর্থাৎ সায়ানাইড যৌগ উৎপন্ন হয়। আবার বলছি, অ্যামাইড যৌগকে নিরোধক ফসফরাস পেন্টঅক্সাইড দ্বারা নিরোধিত করলে নাইট্রেট যৌগ উৎপন্ন হয়। উৎপন্ন হলো নাইট্রেট যৌগ, তারপরে ওই একইভাবে নাইট্রেট যৌগের অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে উত্তপ্ত অবস্থায় আর্দ্র বিশ্লেষণ করলেই কার্বক্সিলিক অ্যাসিড পাওয়া যাবে। আবার বলছি, আগে তো নাইট্রেট যৌগ তৈরি করলা, তারপর আবার এইভাবে আর্দ্র বিশ্লেষণ করবা অম্লীয় বা ক্ষারীয় মাধ্যমে উত্তপ্ত অবস্থায়, ফলে কার্বক্সিলিক অ্যাসিড পেয়ে যাবা। এইভাবে মাঝে মাঝে একটু ঘুরায় কোশ্চেনটা। এরপর গ্রিগনার্ড বিকারক থেকে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি। গ্রিগনার্ড বিকারক থেকে কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতি। এক্ষেত্রে গ্রিগনার্ড বিকারক ও কার্বন ডাই অক্সাইড, গ্রিগনার্ড বিকারক শব্দটা লিখি, গ্রিগনার্ড বিকারক ও কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দ্বারা আমরা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করব। তাহলে দেখো সবাই হেডিংটা আবার দেখো, গ্রিগনার্ড বিকারক ও কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দ্বারা আমরা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করব। আবার শোনো, গ্রিগনার্ড বিকারক ও কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া দ্বারা আমরা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করব। আগে সাধারণ বিক্রিয়া দেখো। সাধারণ বিক্রিয়া বলছি, গ্রিগনার্ড বিকারক অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে যুত যৌগ উৎপন্ন করে। দুই অণু যুক্ত হলে যে যৌগ তাকে কি বলা হয়? যুত যৌগ বা সংযোজিত যৌগ। যে যুত যৌগ উৎপন্ন হয়েছে একটু আগে, এই যুত যৌগের অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করলে, H+ মানে কি? অম্লীয়। পানির সাথে বিক্রিয়া মানে কি? আর্দ্র বিশ্লেষণ। অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। নিচে লিখি, ওই আরসিতে যে কয় কার্বন, সেই কয় কার্বনের কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম হাইড্রোক্সি হ্যালাইড। তাহলে দেখো সবাই ভালো করে দেখো, গ্রিগনার্ড বিকারক অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে যুত যৌগ গঠন করে। গঠিত যুত যৌগের অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। আবার বলছি, গ্রিগনার্ড বিকারক অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে যুত যৌগ গঠন করে। গঠিত যুত যৌগের অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। আবার বলি, গ্রিগনার্ড বিকারক অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে যুত যৌগ গঠন করে। গঠিত যুত যৌগের অম্লীয় আর্দ্র বিশ্লেষণ করলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। বলতে পারো স্যার কার্বক্সিলিক অ্যাসিড কোথায়? দেখো, এটা কিন্তু COOH তো কার্বক্সিলিক অ্যাসিড। গাঠনিক সংকেত দিয়ে দেখানো হয়েছে, তুমি ডাইরেক্ট এইভাবে লিখতে পারতা।
তাহলে দেখো আরেকবার দেখো, গ্রিগনাথ বিকারক অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে যুত যৌগ গঠন করে, গঠিত যুত যৌগের অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়। উদাহরণ দেখো, উদাহরণ আমি এখানেই লিখি, সময় বাঁচাই, এখানে উদাহরণ লিখে দিচ্ছি। উদাহরণটা এটার উপর দিয়ে লিখতেছি, তাহলে বুঝবাও ভালো। দেখো সবাই, গ্রিগনাথ বিকারক মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড, এই গ্রিগনাথ বিকারক মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড যদি কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয় তাহলে যুত যৌগ উৎপন্ন হয়। উৎপন্ন যুত যৌগের অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে দেখো, গ্রিগনাথ বিকারক মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে যুত যৌগ গঠন করে, গঠিত যুত যৌগের অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। আবার বলছি, গ্রিগনাথ বিকারক মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে যুত যৌগ গঠন করে, গঠিত যুত যৌগের অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। স্যার ওখানে সেকেন্ড উৎপাদে ম্যাগনেসিয়ামের পর আয়োডিন হবে না? এটা তো বাই প্রোডাক্ট। তাহলে প্রয়োজনে আবার বলি, গ্রিগনাথ বিকারক মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে যুত যৌগ গঠন করে, গঠিত যুত যৌগের অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে ইথানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। এখন আরেকটা উদাহরণ দেখো, ধরো তুমি ইথাইল নিলা, এখানে মিথাইল না নিয়ে ইথাইলও তো নিতে পারো, বা উদ্দীপকে যেটা দেবে সেটাই তো লিখতে হবে। উদ্দীপকে দিছে ইথাইল, ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তাহলে গ্রিগনাথ বিকারক ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে যুত যৌগ গঠন করে, গঠিত যুত যৌগের অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। দেখো 3 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, এটা কি? প্রোপানোয়িক অ্যাসিড। তাহলে দেখো সবাই ভালো করে, গ্রিগনাথ বিকারক ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে যুত যৌগ গঠন করে, গঠিত যুত যৌগের অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। আবার শোনো, গ্রিগনাথ বিকারক ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে যুত যৌগ গঠন করে, স্যার ওইখানে সিএল হবে না? হ্যাঁ ঠিক, ও ক্লোরিন হবে না? জি স্যার। এ বুঝে নিও, এটা আবার বলো, এই ভুল লেখলে আবার ধরো কেন? ওই বুঝে নিও, ক্লোরিন আছে তো ক্লোরিন হবে, ক্লোরিন হবে। তাহলে আবার দেখো, আরেকবার দেখো, গ্রিগনাথ বিকারক ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে যুত যৌগ গঠন করে, গঠিত যুত যৌগের অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। প্রয়োজনে আবার বলি, গ্রিগনাথ বিকারক ইথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড কার্বন ডাই অক্সাইডের সাথে যুক্ত হয়ে যুত যৌগ গঠন করে, গঠিত যুত যৌগের অম্লীয় আদ্র বিশ্লেষণ করলে প্রোপানোয়িক অ্যাসিড উৎপন্ন হয়। এরপরে দেখো, এস্টার প্রস্তুতি। আমাদের আলোচ্য বিষয় হলো এস্টার প্রস্তুতি। এস্টার প্রস্তুতি দেখো, এস্টার প্রস্তুতির প্রথম পদ্ধতির নাম হলো
কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়া দ্বারা কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়া দ্বারা আমরা এস্টার প্রস্তুত করব। আবার দেখো, কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়া দ্বারা আমরা এস্টার প্রস্তুত করব। আবার শোনো, কার্বক্সিলিক অ্যাসিড ও অ্যালকোহলের বিক্রিয়া দ্বারা আমরা এস্টার প্রস্তুত করব। সাধারণ বিক্রিয়া দেখো আগে। সাধারণ বিক্রিয়াটা কি দেখো। এটা একটা কার্বক্সিলিক অ্যাসিড। এটি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করবে গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে। ফলে এস্টার উৎপন্ন হবে। আর সি ডাবল ও আর কেই বলা হয় এস্টার। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে পানি। আর বাম পাশে আর ডান পাশে কিন্তু আর প্রাইমটা, এই যে আর প্রাইমটা ডানে। তাহলে দেখো সবাই, কার্বক্সিলিক অ্যাসিড অ্যালকোহলের সাথে গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করে এস্টার উৎপন্ন করে। বা অন্যভাবে বলতে পারো, গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার উৎপন্ন হয়। আবার বলি, গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার উৎপন্ন হয়। উদাহরণটা আমি এখান থেকেই বলি। উদাহরণটা এটার উপর দিয়ে বলি, মুছে দিয়ে বলি। দেখো সবাই, এটা কি ইথানোয়িক অ্যাসিড, 2 কার্বন বিশিষ্ট কার্বক্সিলিক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। এটা হলো মিথানল, 1 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম কি মিথানল। তাহলে মিলাও, এই অনুযায়ী উৎপাদ তৈরি হবে CH3, আর এখানে তো আর প্রাইমেও তো CH3। এটার নাম কিন্তু মিথাইল ইথানয়েট এস্টার। আবার বলছি, এটা মিথাইল ইথানয়েট এস্টার। তাহলে দেখো সবাই, গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানোয়িক অ্যাসিড মিথানলের সাথে বিক্রিয়া করে মিথাইল ইথানয়েট এস্টার উৎপন্ন করে। আবার অন্যভাবে বলতে পারি আমরা, এটা গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানোয়িক অ্যাসিডের সাথে মিথানলের বিক্রিয়ায় মিথাইল ইথানয়েট এস্টার উৎপন্ন হয়। আবার শোনো, গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানোয়িক অ্যাসিডের সাথে মিথানলের বিক্রিয়ায় মিথাইল ইথানয়েট এস্টার উৎপন্ন হয়। আরেকবার বলি, গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানোয়িক অ্যাসিডের সাথে মিথানলের বিক্রিয়ায় মিথাইল ইথানয়েট নামক এস্টার উৎপন্ন হয়। এখন দেখো আরেকটা দেখো, এখানে একটু ঘুরে দিই। C3H7, তাহলে এখানে আসবে C3H7। এই বিক্রিয়াটা দেখো, গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানোয়িক অ্যাসিডের সাথে
প্রোপানলের বিক্রিয়ায় প্রোপাইল ইথানয়েড নামক এস্টার উৎপন্ন হয়। আবার বলছি, গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে ইথানোয়িক অ্যাসিডের সাথে প্রোপানলের বিক্রিয়ায় প্রোপাইল ইথানয়েড নামক এস্টার উৎপন্ন হয়। এখন দেখো, এখানে যদি C2H5 থাকে তাহলে এটা প্রোপানোয়িক অ্যাসিড। স্যার ওই নামটা একটু আবার বলবেন? প্রোপানোয়িক অ্যাসিড তুমি তখন বলতা প্রোপানোয়িক অ্যাসিড। দেখো সবাই, প্রোপানোয়িক অ্যাসিডের সাথে আগে শর্ত বলে নেই, গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে প্রোপানোয়িক অ্যাসিডের সাথে প্রোপানলের বিক্রিয়ায় প্রোপাইল প্রোপানয়েড নামক এস্টার উৎপন্ন হয়। আবার বলছি, গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে প্রোপানোয়িক অ্যাসিডের সাথে প্রোপানলের বিক্রিয়ায় প্রোপাইল প্রোপানয়েড নামক এস্টার উৎপন্ন হয়। এভাবে যেরূপ বিক্রিয়ক দেবে সেই অনুযায়ী উৎপাদ তৈরি করবা। এখানে আরেকটু দেখো, অন্যভাবে দেখো, আরেকটা বিক্রিয়া দেখো, মুছে দিয়ে লিখি। বেনজিনে কার্বক্সিলিক অ্যাসিড থাকলে এটাকে বলে বেনজয়িক অ্যাসিড। এটা বেনজয়িক অ্যাসিড। অ্যালকোহলের সাথে অর্থাৎ ইথানলের সাথে বিক্রিয়া করবে। গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে। ফলে ইথাইল বেনজয়েট উৎপন্ন হবে। বেনজয়িক অ্যাসিড থেকে একটি হাইড্রোজেন চলে গেলে এটাকে বলে বেনজয়েট। দেখো, বেনজয়িক অ্যাসিড থেকে হাইড্রোজেন চলে গেছে, বেনজয়েট। বেনজয়েটের সাথে ইথাইল যুক্ত আছে, এটার নাম ইথাইল বেনজয়েট। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে পানি। তাহলে সবাই আবার দেখো, গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে বেনজয়িক অ্যাসিডের সাথে ইথানলের বিক্রিয়ায় ইথাইল বেনজয়েট উৎপন্ন হয়, অর্থাৎ এস্টার উৎপন্ন হয়। আবার বলছি, গাঢ় সালফিক অ্যাসিডের উপস্থিতিতে বেনজয়িক অ্যাসিডের সাথে ইথানলের বিক্রিয়ায় ইথাইল বেনজয়েট উৎপন্ন হয়, অর্থাৎ এস্টার উৎপন্ন হয়। এখন আরেকটা বিক্রিয়া দেখো, এস্টার প্রস্তুতির আরেকটা পদ্ধতি দেখো। অ্যাসিড হ্যালাইড ও অ্যালকোহলের বিক্রিয়া দ্বারা আমরা এস্টার প্রস্তুত করব। অ্যাসিড হ্যালাইড ও অ্যালকোহলের বিক্রিয়া দ্বারা এস্টার প্রস্তুত হবে। আবার দেখো হেডিংটা দেখো, অ্যাসিড হ্যালাইড ও অ্যালকোহলের বিক্রিয়া দ্বারা আমরা এস্টার প্রস্তুত করব। সাধারণ বিক্রিয়া দেখো, সাধারণ বিক্রিয়া, এটা অ্যাসিড হ্যালাইড। আরসিও মূলক হলো অ্যাসিড মূলক, তোমাদের তো মনে আছে আরসিও কিন্তু অ্যাসিড, এর সাথে হ্যালোজেন যুক্ত আছে, তাহলে অ্যাসিড হ্যালাইড। এই অ্যাসিড হ্যালাইড যদি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে তাহলে এস্টার উৎপন্ন হয়।
আর বাই প্রোডাক্ট উৎপন্ন হয় হাইড্রোহ্যালাস অ্যাসিড। তাহলে দেখো সবাই, অ্যাসিড হ্যালাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার উৎপন্ন হয়। আর তোমাদের তো জানা আছে আর সি ডাবল আর কি এস্টার। আবার বলছি, অ্যাসিড হ্যালাইডের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার উৎপন্ন হয়। উদাহরণটা আমি এখানেই লিখি, উদাহরণটা এখানেই লিখে দিতেছি, দেখো। সাধারণ বিক্রিয়াটা পেরে গেলে আর উদাহরণ কোনো ব্যাপার না। এটা হলো ইথানয়েল ক্লোরাইড, ইথানয়েল ক্লোরাইড অ্যাসিড হ্যালাইড, এই হলো অ্যাসিড মূলক আর হ্যালাইড কি ক্লোরাইড। তাহলে মনে আছে তোমাদের অ্যালকানয়েল হ্যালাইড, তাহলে ইথানয়েল ক্লোরাইড 2 কার্বন অ্যালকান কি ইথান, ইথানয়েল অ্যালকানয়েল, হ্যালাইড কি ক্লোরাইড, তাহলে এর নাম ইথানয়েল ক্লোরাইড। ইথানয়েল ক্লোরাইডের সাথে বিক্রিয়া হবে অ্যালকোহল ইথানলের, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহলের নাম কি ইথানল। তাহলে উৎপন্ন হবে এস্টার। আর হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেহেতু হ্যালোজেন ক্লোরিন নেওয়া হয়েছে, তাহলে এখানে উৎপন্ন হবে কি হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে দেখো সবাই, ইথানয়েল ক্লোরাইডের সাথে ইথানলের বিক্রিয়ায় ইথাইল ইথানয়েট নামক এস্টার উৎপন্ন হয়। আবার বলছি, ইথানয়েল ক্লোরাইডের সাথে ইথানলের বিক্রিয়ায় ইথাইল ইথানয়েট উৎপন্ন হয়, এই নাম বললেই হবে। আবার বলছি, ইথানয়েল ক্লোরাইডের সাথে ইথানলের বিক্রিয়ায় ইথাইল ইথানয়েট উৎপন্ন হয়, অর্থাৎ এস্টার উৎপন্ন হয়। এখন দেখো এখান থেকে আবার আরেকটা বলি, যদি এই বিক্রিয়ায় মিথানল অংশগ্রহণ করে তাহলে তো হতে পারে বিক্রিয়া। হ্যাঁ, হ্যালোজেনটা চেঞ্জ করে দেই। তাহলে এই উদাহরণটা দেখো, এটা ইথানয়েল ব্রোমাইড, এর সাথে মিথানলের বিক্রিয়া হবে। তাহলে সবাই দেখো, ইথানয়েল ব্রোমাইডের সাথে মিথানলের বিক্রিয়ায় মিথাইল ইথানয়েট নামক এস্টার উৎপন্ন হয়, এইভাবে দেখতে পারো, মিথাইল ইথানয়েট। আবার বলি, ইথানয়েল ব্রোমাইডের সাথে মিথানলের বিক্রিয়ায় মিথাইল ইথানয়েট উৎপন্ন হয়। আবার বলি, ইথানয়েল ব্রোমাইডের সাথে মিথানলের বিক্রিয়ায় মিথাইল ইথানয়েট উৎপন্ন হয়, অর্থাৎ এস্টার উৎপন্ন হয়। অনুরূপভাবে এটার নাম বেনজোইল ক্লোরাইড। বেনজিনে সিও থাকলে বেনজোইল, বেনজোইল মূলকের সাথে ক্লোরিন যুক্ত আছে, বেনজোইল ক্লোরাইড। এই বেনজোইল ক্লোরাইডের সাথে যদি ইথানলের বিক্রিয়া হয় তাহলে ইথাইল বেনজয়েট নামক এস্টার উৎপন্ন হয়। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে হাইড্রোক্লোরিক অ্যাসিড। দেখো সবাই, এই বেনজিনে সিও মূলক থাকলে বেনজোইল মূলক বলা হয়, বেনজোইল ক্লোরাইড। বেনজোইল ক্লোরাইডের সাথে ইথানলের বিক্রিয়ায় ইথাইল বেনজয়েট নামক এস্টার উৎপন্ন হয়। তোমাদের যে নোট যাচ্ছে সেই নোটে কিন্তু সবার সব যৌগের নাম দেওয়া আছে, সমস্যা নাই।
নোটে নাম লিখে দেওয়া আছে, আপাতত নাম শোনো, আমার লিখতে গেলে আবার সময় লাগবে। সবাই দেখো, বেনজোইল ক্লোরাইডের সাথে ইথানলের বিক্রিয়ায় ইথাইল বেনজয়েট নামক এস্টার উৎপন্ন হয়। এস্টার উৎপাদনের আরেকটা পদ্ধতি আছে, সেইটা দেখো। অ্যাসিড অ্যানহাইড্রেট ও অ্যালকোহলের বিক্রিয়া দ্বারা আমরা এস্টার উৎপন্ন করব। অ্যাসিড অ্যানহাইড্রেট ও অ্যালকোহলের বিক্রিয়া দ্বারা আমরা এস্টার প্রস্তুত করব। তাহলে দেখো সবাই, অ্যাসিড অ্যানহাইড্রেট ও অ্যালকোহলের বিক্রিয়া দ্বারা আমরা এস্টার প্রস্তুত করব। আবার শোনো, অ্যাসিড অ্যানহাইড্রেট ও অ্যালকোহলের বিক্রিয়া দ্বারা আমরা এস্টার প্রস্তুত করব। সাধারণ বিক্রিয়া দেখো, এই কিন্তু অ্যাসিড অ্যানহাইড্রেট, আরসিও দুইবার একটা অক্সিজেন দ্বারা যুক্ত আছে, এটা অ্যাসিড অ্যানহাইড্রেট যৌগ। তাহলে আরসিও দুইবার একটা অক্সিজেন দ্বারা যুক্ত আছে, তাহলে এটাকে সংক্ষেপে আমরা এইভাবে লিখতে পারি, আরসিও কয়বার? দুইবার। আরসিও দুইবার অক্সিজেন দ্বারা যুক্ত আছে। এটা অ্যাসিড অ্যানহাইড্রেট। এই অ্যাসিড অ্যানহাইড্রেট যদি অ্যালকোহলের সাথে বিক্রিয়া করে, অ্যাসিড অ্যানহাইড্রেট অ্যালকোহলের সাথে বিক্রিয়া করলে এস্টার উৎপন্ন হবে। অ্যাসিড অ্যানহাইড্রেট অ্যালকোহলের সাথে বিক্রিয়ায় এস্টার উৎপন্ন হয়, এখানে লিখি আর সি ডাবল আর, এই পাশে আসবে আর প্রাইমটা, আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে দেখো সবাই, অ্যাসিড অ্যানহাইড্রেটের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার উৎপন্ন হয়। আবার বলছি, অ্যাসিড অ্যানহাইড্রেটের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার উৎপন্ন হয়। আর এখানে কিন্তু বাই প্রোডাক্ট একটা অ্যাসিড উৎপন্ন হয়েছে, খেয়াল করছো? আবার নতুন করে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন হয়েছে। এস্টার তো উৎপন্ন হয়েছে, আর একটা বাই প্রোডাক্ট যেটা, সেটাও আমাদের একটা এর আগে উৎপন্ন করছিলাম, কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে দেখো, আবার অ্যাসিড অ্যানহাইড্রেটের সাথে অ্যালকোহলের বিক্রিয়ায় এস্টার উৎপন্ন হয়। এখান থেকে আমি উদাহরণ বলতেছি, তাহলে তোমাদের মনে হয় বুঝতে সুবিধা হবে। এই সাধারণ বিক্রিয়ার মধ্যেই উদাহরণ বলবো। এই আর প্রাইমটা এই পাশে আসবে, আর প্রাইমে কয় কার্বন? 2 কার্বন, সেই 2 কার্বনটা এখানে আসবে, তাহলে এটা কি হবে? C2H5। তাহলে দেখো সবাই ভালো করে দেখো, ইথানোয়িক অ্যানহাইড্রেট, ইথানোয়িক অ্যানহাইড্রেটের সাথে ইথানলের বিক্রিয়ায় ইথাইল ইথানয়েট নামক এস্টার উৎপন্ন হয়। আবার বলছি, ইথানোয়িক অ্যানহাইড্রেটের সাথে ইথানলের বিক্রিয়ায় ইথাইল ইথানয়েট নামক এস্টার উৎপন্ন হয়। আবার শোনো, ইথানোয়িক অ্যানহাইড্রেট, 2 কার্বন অ্যানহাইড্রেট কি? ইথানোয়িক অ্যানহাইড্রেট। ইথানোয়িক অ্যানহাইড্রেটের সাথে ইথানলের বিক্রিয়ায়
ইথাইল ইথানয়েড নামক এস্টার উৎপন্ন হয়। মুখস্থ করো, ইথানোয়িক অ্যানহাইড্রেটের সাথে ইথানলের বিক্রিয়ায় ইথাইল ইথানয়েড নামক এস্টার উৎপন্ন হয়। আর এই বাই প্রোডাক্টটা এটা কি, এই যে কয় কার্বন সেই কয় কার্বন অ্যাসিড। এরপর দেখো অ্যামিন প্রস্তুতি। অ্যামিন প্রস্তুতি, আর তোমরা তো বরিশালের বিভিন্ন জায়গায় আছো বা দেশের বিভিন্ন জায়গায় আছো, আমার কাছে কিন্তু পেমেন্ট করে পড়ো। এই খাতা কোনো স্যার যেন কপি করে করতে না পারে। এর মধ্যে 10টি বইয়ের সকল ইম্পর্টেন্ট প্রস্তুতি আছে, তোমাকে কোনো স্যারই কোনো কোশ্চেনে আটকাতে পারবে না। ইহা বিশেষ কৌশল করে দেওয়া তোমার অ্যাডমিশন টেস্টে, আর তোমার আর নতুন করে বই ছোঁয়া লাগবে না। এই খাতা যেন হস্তান্তর না হয়, খাতা যেন কেউ ফটোস্ট্যাট করে না নিয়ে নেয় তোমার এই খাতা। প্লিজ দেখবা, পেমেন্ট করে পড়তেছো কিন্তু তুমি, আরেকজন ফ্রি নিয়ে না নেয়, কোনো স্যার যেন না নিয়ে নেয়। দেখুক, যে কোনো স্যার দেখুক, কোনো সমস্যা নাই, কিন্তু সেই স্যার আবার ফটোস্ট্যাট করে তার স্টুডেন্ট না পড়ায়। অ্যামিন প্রস্তুতি দেখো, এটা বিশেষ গুছানো বিষয়বস্তু তোমাদের দেওয়া হচ্ছে, তোমাদের আর কষ্ট হবে না। এমন ভাবে জৈব রসায়নটা গুছাই দিতেছি, এই যে সব প্রস্তুতি এক জায়গায়, এরপর সব শনাক্তকরণ এক জায়গায়, এরপর যে মেকানিজম, সব মেকানিজম এক জায়গায় আনবো, তোমাদের আর কষ্টই হবে না। এটা যেন হস্তান্তর হয় না, খেয়াল রাখবা। আমি যদি জানতে পারি যে হস্তান্তর হয়ে গেছে নোট, তাহলে কিন্তু আমি তাকে আর পড়াবো না। এরপর আরো অনেক কৌশল টৌশল বলবো, এগুলো হস্তান্তর যোগ্য নয়। দেখো অ্যামিন প্রস্তুতি, ইন্টারমিডিয়েটে ভালো রেজাল্ট করে ভালো আগানোর জন্য তোমার কৌশল থাকা লাগবে, তো তোমার সক্রিয়তা থাকা লাগবে। অ্যামিন প্রস্তুতি দেখো, প্রথমে বিখ্যাত হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া দ্বারা আমরা অ্যামিন প্রস্তুত করব। মনে আছে নেম রিঅ্যাকশনে পড়িয়েছিলাম হফম্যান ডিগ্রেডেশন, সেই হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া দ্বারা আমরা অ্যামিন প্রস্তুত করব। হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া দ্বারা আমরা অ্যামিন প্রস্তুত করব। এই হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া আমরা নেম রিঅ্যাকশনে পড়েছি। সেই হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া দ্বারা আমরা অ্যামিন প্রস্তুত করব। সাধারণ বিক্রিয়া দেখো, সাধারণ বিক্রিয়া এলিফেটিক বা অ্যারোমেটিক, বেনজিন চক্র থাকাই অ্যারোমেটিক, আর আর মানে কি এলিফেটিক, অ্যালকাইল মূলক। এটা হলো এলিফেটিক আর এটা হলো অ্যারোমেটিক। এলিফেটিক বা অ্যারোমেটিক অ্যামাইডকে ব্রোমিন এবং কস্টিক পটাশের সাথে 4টা কস্টিক পটাশ বিক্রিয়া করে, উত্তপ্ত করলে এলিফেটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। প্রাইমারি অ্যামিন কেন? অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা অ্যালকাইল বা অ্যারাইল মূলক আসলেই তাকে বলা হয় প্রাইমারি অ্যামিন। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হয় পটাশিয়াম ব্রোমাইড অর্থাৎ পটাশিয়াম হ্যালাইড, পটাশিয়াম কার্বনেট আর পানি। আরেকটা সতর্ক বাণী দিয়ে দিচ্ছি তোমাদের, ইহা যদি তুমি এখন ভালো করে পড়ে না রাখো, সামনে কলেজ খুললে তুমি ইহা পড়ে পারবা না। জৈব রসায়ন পড়ে একেবারে মুখস্থ করে পরীক্ষা দিয়ে রেডি করে রাখবা, নাহলে এই এক পেপার পড়তে যেয়ে তোমার দিন শেষ হয়ে যাবে এখন যদি পড়ে না রাখো। এখন তুমি রেডি হয়ে পরীক্ষা দেবা সাবলীল ভাবে। প্রথম পরীক্ষা তো পারবাই না, আস্তে আস্তে পারবা। আর প্রথম পরীক্ষা না দিলে কোনো অবস্থাতেই আর তুমি পারবা না। প্রথম পরীক্ষা না পারবা, দ্বিতীয় পরীক্ষাও পারবা না ভালো,
তৃতীয় চতুর্থ পরীক্ষার পরে তুমি সাবলীল হয়ে যাবা। আর এখানে তো আর কোশ্চেন ঘুরাবে না, জৈব রসায়ন বা রসায়নের কোনো জায়গায় সেরকম কোশ্চেন ঘুরায় না, এইটাই আসে। এইটাই আসে, খালি মনে থাকবে না, এই সমস্যায় পড়বা সবাই। যদি রিভিশন কম হয় তাহলে মনে থাকবে না কিন্তু। সবাই দেখো ভালো করে, এলিফেটিক বা অ্যারোমেটিক অ্যামাইডকে ব্রোমিন আর কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে এলিফেটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। প্রাইমারি অ্যামিন কেন? অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা অ্যালকাইল বা অ্যারাইল আসলে এটাকে কি বলা হয়? প্রাইমারি অ্যামিন। দেখো অ্যামোনিয়ার একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা অ্যালকাইল বা অ্যারাইল আসছে, তাই এটা প্রাইমারি অ্যামিন। তাহলে আবার দেখো, এলিফেটিক বা অ্যারোমেটিক অ্যামাইডকে ব্রোমিন ও কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে এলিফেটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে আবিষ্কারকের নাম অনুসারে হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া বলা হয়। আবার আমি মনে করাই দিতেছি, দেখো এলিফেটিক বা অ্যারোমেটিক অ্যামাইডকে ব্রোমিন ও কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে এলিফেটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। মুখস্থ করো, এলিফেটিক বা অ্যারোমেটিক অ্যামাইডকে ব্রোমিন ও কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে এলিফেটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। এখন উদাহরণ আমি একটা লিখে দিই অন্তত, এটা তো তোমাদের পড়া আছে সবার। একটা উদাহরণ লিখে দিই। এটা 2 কার্বনের অ্যামাইড ইথানামাইড উৎপন্ন হবে, তাহলে মিথাইল অ্যামিন। কারণ এই বিক্রিয়ায় অ্যামাইডে যে কয় কার্বন, অ্যামিনে তার চেয়ে 1 কম কার্বন থাকে। তো কার্বনটা যায় কোথায়? এই কার্বনেট মূলকের মধ্যে একটা কার্বন কমে যায়। তো তাহলে দেখো, ইথানামাইডকে ব্রোমিন ও কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে মিথাইল অ্যামিন উৎপন্ন হয়। অনুরূপভাবে আরেকটা বলি, এটা 3 কার্বনের অ্যামাইড, এর নাম প্রোপানামাইড। এইভাবে অ্যামাইডে যে কয় কার্বন উৎপন্ন অ্যামিনে তার চেয়ে 1 কম কার্বন থাকে। প্রোপানামাইডকে ব্রোমিন ও কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে ইথাইল অ্যামিন উৎপন্ন হয়। আবার বলছি, প্রোপানামাইডকে ব্রোমিন ও কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে ইথাইল অ্যামিন উৎপন্ন হয়। আবার শোনো, প্রোপানামাইডকে ব্রোমিন ও কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে ইথাইল অ্যামিন উৎপন্ন হয়। এবং এই বিক্রিয়ায় সর্বদাই অ্যামাইডে যে কয় কার্বন থাকে উৎপন্ন অ্যামিনে তার চেয়ে 1 কম কার্বন থাকে। তা তো মনে আছে সবার। অনুরূপ আরেকটা বিক্রিয়া দেখো, এটা অ্যারোমেটিক চক্র, বেনজিন চক্র মানে অ্যারোমেটিক চক্র। এই বেনজামাইড, বেনজিনে অ্যামাইড থাকলে এটাকে বলে বেনজামাইড। বেনজামাইডের যদি হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া করা হয়, তাহলে ওই একই বিক্রিয়া ব্রোমিন আর কস্টিক পটাশের সাথে এটাকে উত্তপ্ত করবা। উত্তপ্ত করলে ফিনাইল অ্যামিন উৎপন্ন হবে। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে কি? পটাশিয়াম ব্রোমাইড, পটাশিয়াম কার্বনেট আর পানি। তাহলে দেখো সবাই, বেনজামাইডকে ব্রোমিন ও কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে ফিনাইল অ্যামিন বা অ্যানিলিন উৎপন্ন হয়। আবার বলছি, বেনজামাইডকে ব্রোমিন ও কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে ফিনাইল অ্যামিন উৎপন্ন হয়। ফিনাইল অ্যামিনের অপর নাম কি? অ্যানিলিন। আবার শোনো, বেনজামাইডকে ব্রোমিন ও কস্টিক পটাশের সাথে উত্তপ্ত করলে ফিনাইল অ্যামিন উৎপন্ন হয় বা অ্যানিলিন উৎপন্ন হয়। এরপরে দেখো, টিন, এসএন কি? টিন, এই এসএন ধাতু, এটা কিন্তু টিন ধাতু।
তাহলে টিন ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা নাইট্রো যৌগের বিজারণ করে। নাইট্রো যৌগের বিজারণ করে। আবার বলছি টিন ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা নাইট্রো যৌগের বিজারণ করে। তাহলে টিন ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা আমরা নাইট্রো যৌগের বিজারণ করে অ্যামিন প্রস্তুত করব। আবার শোনো, টিন ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড দ্বারা নাইট্রো যৌগের বিজারণ করে আমরা অ্যামিন প্রস্তুত করব। সাধারণ বিক্রিয়া দেখো। সাধারণ বিক্রিয়া। এলিফেটিক বা অ্যারোমেটিক এই এনোটোমূলক অর্থাৎ নাইট্রোমূলকধারী যৌগকে বলে নাইট্রো যৌগ। এই নাইট্রো যৌগকে টিন ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করবা। বিজারণ করলেই এলিফেটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন উৎপন্ন হবে। আর বাই প্রোডাক্ট উৎপন্ন হবে পানি, 2 অণু। পানি যদি 2 অণু হয়, আগে এখানে সমতা করি, এখানে একটা 6, এখানে একটা 2। দেখো এখন সব সমতা হয়ে গেছে। সমতা না করলেও চলবে, এই সংখ্যা না লিখলেও চলবে। তাহলে দেখো সবাই, এলিফেটিক বা অ্যারোমেটিক নাইট্রো যৌগের টিন ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে এলিফেটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। বা এইভাবে আমি বলতে পারি, এলিফেটিক বা অ্যারোমেটিক নাইট্রো যৌগকে টিন ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে এলিফেটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। আবার বলি, এলিফেটিক বা অ্যারোমেটিক নাইট্রো যৌগকে টিন ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে এলিফেটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। উদাহরণটা আমি এখানেই দেখাই, সময় বাঁচবে। মিথেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা নাইট্রো আসলে এটাকে বলে নাইট্রোমিথেন। নাইট্রোমিথেনকে এইভাবে বিজারণ করলে মিথাইল অ্যামিন উৎপন্ন হয়। তাহলে দেখো, মিথেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা নাইট্রো আসছে, তাই এর নাম নাইট্রোমিথেন। নাইট্রোমিথেনকে টিন ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে মিথাইল অ্যামিন উৎপন্ন হয়। আবার বলছি, নাইট্রোমিথেনকে টিন ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে মিথাইল অ্যামিন উৎপন্ন হয়। অনুরূপভাবে ইথেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে নাইট্রো আসলে এটাকে বলা হয় নাইট্রো ইথেন। ইথেনের একটা হাইড্রোজেন প্রতিস্থাপন করে একটা নাইট্রো আসছে, তাই এর নাম নাইট্রো ইথেন। নাইট্রো ইথেনকে টিন ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে ইথাইল অ্যামিন উৎপন্ন হয়। আবার বলছি, নাইট্রো ইথেনকে টিন ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে ইথাইল অ্যামিন উৎপন্ন হয়। অনুরূপ আরেকটা বিক্রিয়া দেখো। বেনজিনে নাইট্রো থাকলে এটাকে নাইট্রোবেনজিন বলা হয়। নাইট্রোবেনজিন, বেনজিনে নাইট্রোমূলক আছে তাই এর নাম নাইট্রোবেনজিন। এইভাবে করলে নাইট্রোবেনজিনকে যদি বিজারণ করো তাহলে ফিনাইল অ্যামিন অর্থাৎ অ্যানিলিন উৎপন্ন হবে। তাহলে দেখো সবাই,
নাইট্রোবেনজিনকে 3 ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে ফিনাইলেমিন অর্থাৎ অ্যানিলিন উৎপন্ন হয়। এর দুইটা নাম, ফিনাইলেমিন বা অ্যানিলিন। আবার বলছি, নাইট্রোবেনজিনকে 3 ও গাঢ় হাইড্রোক্লোরিক অ্যাসিড থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে ফিনাইলেমিন বা অ্যানিলিন উৎপন্ন হয়। আর একটু বাকি আছে, ধৈর্য নিয়ে একটু দেখো, আরেকটা বাকি আছে, তারপর একটা আছে আগামী ক্লাসে শেষ করব। অ্যামিনটা অন্তত শেষ করি। ক্লাস থেকে কেউ বের হয়ে যাবা না, বিপদে পড়বা কিন্তু। ধৈর্য নিয়ে দেখো। বিজারক লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে যে জার্মান হাইড্রোজেন উৎপন্ন হয়, সেই জার্মান হাইড্রোজেন দ্বারা নাইট্রাইল যৌগের অর্থাৎ সায়ানাইড যৌগের বিজারণ করে। নাইট্রাইল যৌগের বিজারণ করে। বিজারক লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট দ্বারা নাইট্রাইল যৌগের অর্থাৎ সায়ানাইড যৌগের বিজারণ করে আমরা অ্যামিন প্রস্তুত করব। আবার বলছি, বিজারক লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট দ্বারা নাইট্রাইল যৌগের বিজারণ করে আমরা অ্যামিন প্রস্তুত করব। এটাই আজকের মতো শেষ, ভালো করে দেখে নাও। সাধারণ বিক্রিয়া, সাধারণ বিক্রিয়া দেখো। অ্যালিফেটিক বা অ্যারোমেটিক এটা নাইট্রাইল যৌগ, এই নাইট্রাইল যৌগের বিজারণ করব। শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জায়মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করব। ফলে উৎপন্ন হবে অ্যালিফেটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন। তাহলে দেখো সবাই, অ্যালিফেটিক বা অ্যারোমেটিক নাইট্রাইল যৌগ, সায়ানাইড যৌগকে কি বলে? নাইট্রাইল যৌগ। অ্যালিফেটিক বা অ্যারোমেটিক নাইট্রাইল যৌগের বিজারণ করা হবে কি দ্বারা? শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা। ফলে অ্যালিফেটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। আবার বলছি, এইভাবে বলতে পারো, অ্যালিফেটিক বা অ্যারোমেটিক নাইট্রাইল যৌগ, সায়ানাইড যৌগকে কি বলে? নাইট্রাইল যৌগ। আবার শোনো, অ্যালিফেটিক বা অ্যারোমেটিক নাইট্রাইল যৌগকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে অ্যালিফেটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। আবার বলি, অ্যালিফেটিক বা অ্যারোমেটিক নাইট্রাইল যৌগকে শুষ্ক ইথারে দ্রবীভূত লিথিয়াম টেট্রাহাইড্রো অ্যালুমিনেট থেকে উৎপন্ন জার্মান হাইড্রোজেন দ্বারা বিজারণ করলে অ্যালিফেটিক বা অ্যারোমেটিক প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। এখন উদাহরণ তো পারবা, এই টাইপের উদাহরণ পারবা। আর দেখালাম না, উদাহরণ পারবা, শীটে পাঠাই দেবো। আজকে এই পর্যন্তই। শেষ হলো না, একটু বাকি আছে।